আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আহনাফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি তোমাদের মাঝে বরাবরের মতো শাহরিয়ার রাসেল। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল। দেখতেই পাচ্ছ, বল অধ্যায়টা অনেক স্টুডেন্টের কাছে অনেক সোজা মনে হয়, আবার অনেক স্টুডেন্টের কাছে করার পরেও দেখা গেছে বোঝে না বা বেসিক টপিকগুলোতে ঝামেলা থাকে। সেই জায়গাটা থেকে আজকে আমরা মেইন বইয়ের যে বেসিক টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে একটার পর একটা আলোচনা করব। সবগুলো টপিক এখানে সিরিয়ালে তুলে রাখা আছে। আমরা চেষ্টা করব এই টপিকগুলো এই ক্লাস শেষে যাতে একটা স্টুডেন্ট প্রপারলি বুঝতে পারে, কোনো স্টুডেন্টের যাতে প্রবলেম না থাকে, সেই চেষ্টাটা থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বল অধ্যায়টাতে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে বল। বল জিনিসটা কি আসলে? প্রথমে আমাদের অধ্যায়টার নামই হচ্ছে বল। তাহলে আমরা যদি বল জিনিসটা বুঝতে পারি যে আসলে বল জিনিসটা কি, হ্যাঁ, এই অধ্যায়টা পুরো অধ্যায়টাতে আমরা বল নিয়ে কথাবার্তা বলবো। সেক্ষেত্রে বলের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, বলের সংজ্ঞাটা আমরা এখানে লিখে নিলাম। যা প্রয়োগ করলে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে অথবা অবস্থার পরিবর্তন করতে চায় তাকে বল বলা হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো বস্তুর স্থান যদি পরিবর্তন করি তাহলে আমরা অবশ্যই কিছু একটা দিতে হয়। যেই জিনিসটা আলটিমেটলি দিতে হয় সেই জিনিসটাই হচ্ছে বল। যদি এখানে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে একটা বস্তু, এটাকে আমরা একটা বস্তু ধরে নিলাম, এই বস্তুটাকে যদি আমি অবস্থার পরিবর্তন করি, তাকে স্থান পরিবর্তন করাইতে চাই, এই বস্তুটাকে এই জায়গাটা থেকে যদি আমি এই জায়গাটাতে নিতে চাই তাহলে আমাকে একটা কিছু প্রয়োগ করতে হবে হাত দিয়ে। হ্যাঁ, একটা কিছু যদি আমি প্রয়োগ করি, বস্তুটার অবস্থান পরিবর্তন হয়ে বস্তুটা এই জায়গাটাতে চলে আসবে। ওই যেই জিনিসটা আমি প্রয়োগ করলাম সেই জিনিসটাই হচ্ছে বল। হ্যাঁ, বলকে এফ দ্বারা ইন্ডিকেট করা হয়, বল। এখন লিখেছি যা প্রয়োগ করলে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায়। অবস্থার পরিবর্তন করে এটা বুঝলাম। একটা চলন্ত গাড়ি আমি প্রয়োগ মানে সামনে থেকে বল প্রয়োগ করে কিছু একটা প্রয়োগ করে গাড়িটাকে আমি স্থির করতে পারবো, থামাই দিতে পারবো। অর্থাৎ বস্তুটা চলন্ত অবস্থায় ছিল, আমি তাকে কিছু একটা প্রয়োগ করেছি, সে তার অবস্থার পরিবর্তন করেছে, চলন্ত অবস্থা থেকে সে স্থির হয়েছে, বল প্রয়োগ করেছি। আবার একটা বস্তু স্থির আছে, আমি সেটাকে হাত দিয়ে যদি ধাক্কা দেই বা হাত দিয়ে যদি কিছু একটা প্রয়োগ করি তাহলে বস্তুটার অবস্থার পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে পারতেছি, গতিশীল বস্তুকে স্থির করতে পারতেছি, অর্থাৎ অবস্থার পরিবর্তন করতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে বল। এটা প্রথম পার্টটা বুঝলাম যে যা প্রয়োগ করলে বস্তুর অবস্থান পরিবর্তন করে, কিন্তু করতে চায় সেই জিনিসটা কি। যেমন একটা পাহাড়কে যদি আমরা ধাক্কা দিই বা আমাদের বাসার বিল্ডিং এর যে ওয়াল আছে ওয়ালকে যদি আমরা ধাক্কা দিই, হাত দিয়ে কিছু একটা প্রয়োগ করি, সে কিন্তু তার অবস্থা পরিবর্তন করবে না। সেখানে অবস্থার পরিবর্তন করতে হলে তোমাকে অনেক বেশি পরিমাণে একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমি যখন কোনো একটা বস্তুকে কিছু একটা প্রয়োগ করলাম, সে তার অবস্থা পরিবর্তন করতে পারলো না, কারণ আমার বলটা কম ছিল। সেক্ষেত্রে বলটা যদি বেশি দেই, অবস্থাটা পরিবর্তন হবে। এই যে করতে চাওয়ার যে ধর্ম বা করতে চায়, যা প্রয়োগ করলে তোমার বন্ধু তোমার গায়ে যদি হাত দেয়, ধাক্কা দেয়, তুমি যদি জোর করে দাঁড়িয়ে থাকো, তার মানে তুমি অবস্থাটা পরিবর্তন করতে চাচ্ছ, কারণ তুমি বুঝতে পারতেছো সে তোমাকে কিছু একটা প্রয়োগ করতেছে। এই জিনিসটা হচ্ছে বল। বলকে এফ দ্বারা প্রকাশ করি। তাহলে বলের সংজ্ঞা নিয়ে আশা করি কোনো স্টুডেন্টের আর কোনো সমস্যা থাকার কথা নয়। যা প্রয়োগ করলে বস্তু তার অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায়। সংজ্ঞা হচ্ছে যা প্রয়োগ করলে কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায় তাকে বল বলা হয়। বল নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, জড়তা। আগে জড়তা বোঝার আগে আমরা একটু সংজ্ঞাটা যদি দেখি। জড়তার সংজ্ঞাটা লিখে নিলাম। কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটা আলটিমেটলি কি? একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, আমি যদি একটা ফুটবলকে গতিশীল করে দেই তাহলে সে গতিশীল অবস্থায় থাকতে চায়। আবার একটা বস্তুকে আমি যদি স্থির রেখে দেই তাহলে সে স্থিরই থাকতে চায়, বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ না করি সে সারা জীবন স্থির থাকবে। এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই জিনিসটাকে বলা হয় জড়তা। হ্যাঁ,
তাহলে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, সেই অবস্থায় থাকতে চাওয়ার তার মধ্যে একটা ধর্ম কাজ করে, এই ধর্মটাকে আলটিমেটলি বলা হয় জড়তা। যেমন তুমি খুশি আছো, সারা জীবন খুশি থাকতে চাও, হ্যাঁ, এই খুশি থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। তাহলে জড়তার সংজ্ঞা নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের যেটা বুঝতে হবে, জড়তা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা জড়তার প্রকার ভেদটাও বুঝে যাব। জড়তা হচ্ছে মেইনলি দুই প্রকার। জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, একটা বস্তু স্থির আছে, স্থির থাকতে চায়, এই স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা। আরেকটা বস্তু গতিশীল যদি থাকে তাহলে সে সারা জীবন গতিশীলই থাকতে চায়, এই গতিশীল থাকতে চাওয়ার একটা যে প্রবণতা তার ভিতরে সেটাকে বলা হয় জড়তা। এর উদাহরণটা যদি আমরা একটু সহজ করে বলি, যখন আমরা বাসের উদাহরণটা প্রায় সময় দিয়ে থাকি বা বাসের উদাহরণটা আমরা থেকে এর ব্যাখ্যাটা আমরা সহজেই পেয়ে থাকি, যে আমরা যখন চলন্ত বাসে যখন আমরা বসে থাকি বা আমরা যখন বাসে থাকি, বাসটা স্টার্ট দেওয়া হয় না বা বাসটা যখন গতিশীল হয় না, তখন বাসও স্থির থাকে, আমরাও স্থির থাকি। বাসের সাথে আমাদের নিচের অংশটা লেগে থাকে সিটে, ফলে আমাদের নিচের অংশটা বাসের সাথে, বাস যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। এখন বাসটা যখন গতিশীল হয়, বাস তো ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয়, আমরা তো আমাদের নিচের অংশটা হচ্ছে বাসের সিটের সাথে লাগা। সেক্ষেত্রে বাস যদি গতিশীল হয় আমরা পেছনের দিকে হেলে পড়ি, কারণ আমাদের বডির যে উপরের অংশটা ছিল সেই অংশটা স্থির ছিল, স্থিরই থাকতে চায়। এই জন্য আমরা বাস যখন হঠাৎ করে গতিশীল হয় তখন আমরা পেছনের দিকে হেলে পড়ি। এই যে স্থির বস্তু স্থির থাকতে চাইলো, আমরা বাসে যখন বসে থাকলাম তখন আমরা স্থিরই থাকতে চাইলাম, এই যে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে স্থিতি জড়তা। হ্যাঁ, তাহলে বাসের পেছনের দিকে হেলে পড়ার কারণ কি? স্থিতি জড়তা। আবার যদি গতি জড়তা নিয়ে একটু আলোচনা করি, বাসটা যখন গতিশীল হয়ে যায় আমাদের বডির সমস্ত অংশ বাসের সাথে একটা ব্যালেন্সে চলে আসে, ফলে বাস গতিশীল থাকে, আমরা নিজেরও গতিশীল থাকি। যখন বাসটা ব্রেক প্রয়োগ করে বাসটা স্থির হয় হঠাৎ করে, আমাদের নিচের অংশটা বাসের সাথে সাথে স্থির হয়ে যায়, কিন্তু আমাদের বডির উপরের অংশটা গতিশীল ছিল, গতিশীল থাকতে চায়। এই জন্য বাস যখন ব্রেক করে তখন আমরা হচ্ছে সামনের দিকে হেলে পড়ি, কারণ সামনের দিকে আমরা গতিশীল ছিলাম। এই যে গতিশীল ছিলাম, গতিশীলই থাকতে চাই, গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে গতি জড়তা। আশা করি স্থিতি জড়তা গতি জড়তা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরকম একটা কোয়েশ্চেন এসে থাকে প্রায় সময় খ নাম্বারে, যে চলন্ত বাস থেকে হঠাৎ করে নামলে একটু দৌড় দিতে হয় কেন, বা চলন্ত রিক্সা থেকে নামলে হঠাৎ করে যদি দৌড় না দেয় তাহলে পিছলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেন? তার কারণ হচ্ছে জড়তা। আমরা চলন্ত বাসে বা চলন্ত রিক্সায় যখন ভ্রমণ করি তখন আমরা গতিশীল ছিলাম রিক্সার সাথে, চলন্ত বাসের সাথে। আমরা যখন হঠাৎ করে স্থির মাটিতে নামি তখন আমাদের বডিটা গতিশীল ছিল, গতিশীল থাকতে চায়, ফলে আমরা গতিশীল থাকতে গিয়ে পড়ে যাই বা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য আমরা বাস বা রিক্সা থেকে যখন নামবো তখন হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করে নামতে হবে। তাহলে জড়তার প্রকারভেদ নিয়ে আশা করি কোনো স্টুডেন্ট আর ঝামেলায় পড়বে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের যেই জিনিসটা আছে বলের প্রকারভেদ, মৌলিক বল। আমরা যে একটু আগে বল নিয়ে কথাবার্তা বললাম, এই বল সাধারণত মৌলিক বলটা সাধারণত 4 প্রকার হয়ে থাকে বা 4 ধরনের হয়ে থাকে। আমরা যদি একটু লিখে নেই, 1 নাম্বারটা হচ্ছে মহাকর্ষ বল, মৌলিক বল 4 ধরনের আমাদের বইয়ে আলোচনা করা আছে। 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল। আমরা যদি ধারাবাহিকভাবে 4টা বল নিয়ে একটু কথা বলি, মহাকর্ষ বল হচ্ছে
এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে যে কোনো একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করার মাধ্যমে যে পৃথিবীটা টিকে আছে, এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। যেই মহাকর্ষ বলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো মহাকর্ষ বলের সূত্রে। নিউটন সাহেব এই মহাকর্ষ বল সম্বন্ধে একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটা নিয়ে আমরা মহাকর্ষ বলে কথা বলবো। 2 নম্বরে যে বলটা আছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে যেই বলের কাছে আলটিমেটলি তড়িৎ চুম্বকীয় বল বা এটাকে বিদ্যুৎ চুম্বকীয় বল বলা হয়, যেই বলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, তড়িতের ধর্ম কি আকর্ষণ বিকর্ষণ করা, মানে তড়িতের ধর্ম হচ্ছে আদান বা চার্জ থাকবে, তড়িৎ এটা বিদ্যুৎ, আর সেখানে আকর্ষণ বিকর্ষণ থাকবে। এই ঘটনা যেখানে ঘটে সেই বলটাই হচ্ছে আলটিমেটলি তড়িৎ চুম্বকীয় বল। আমরা যদি উদাহরণ দেই, যখন আমরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তখন আমাদের চিরুনিতে, আমরা স্থির তড়িৎ অধ্যায় থেকে শিখে এসেছি যে চিরুনিতে আমাদের হচ্ছে চিরুনিটা আহিত হয় ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জে, এটা হচ্ছে আহিত হয়। সেই ক্ষেত্রে এটার ভিতরে চার্জ তৈরি হয়, সেটা হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ। এরপরে এই চিরুনিকে যখন আমরা ছোট ছোট কাগজের টুকরার কাছে আনি, তখন সেই কাগজের টুকরোগুলোকে এই চিরুনি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আর আকর্ষণ বা বিকর্ষণ যেহেতু করতে পারে, অর্থাৎ এটার ভিতরে একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় বা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, চুম্বক ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় বা চুম্বকের মতো এটা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই জন্য এই বলটাকে তড়িৎ চুম্বক বল বলা হয়। তড়িৎ চুম্বক বল নিয়ে বুঝতে আশা করি অসুবিধা হবে না। এরপরে আমাদের যেই বলটা আছে দুর্বল নিউক্লিয় বল, এই বলটা একদমই দুর্বল বল। যে বলটা একদম স্বল্প পাল্লার, অর্থাৎ এটা মানে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতাটা অনেক কম, সেই বলটা হচ্ছে আলটিমেটলি দুর্বল নিউক্লিয় বল। হ্যাঁ, কোন 4 নম্বরে আমাদের যেটা আছে সবল নিউক্লিয় বল। এই বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, শক্তিশালী একটা বল, সবল নিউক্লিয় বল। যেই বলটা আলটিমেটলি আমরা পরমাণু নিয়ে পড়াশোনা করেছি, পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটন নিউট্রন মিলে নিউক্লিয়াস তৈরি হয়। এখানে অনেক শক্তি প্রয়োজন, যে শক্তির মাধ্যমে নিউক্লিয়াসটা গঠিত হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে আলটিমেটলি নিউক্লিয় বল, যেখানে প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস, যে শক্তির মাধ্যমে নিউক্লিয়াসটা তৈরি করে থাকে। তাহলে আশা করি সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, মহাকর্ষ বল নিয়ে আমাদের আর তেমন একটা অসুবিধা হবে না, আমরা বুঝে গিয়েছি। এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। আমরা সাম্য বল এবং অসাম্য বলের সংজ্ঞাটা আগে একটু লিখে নিই, তারপরে বুঝবো। আমরা সংজ্ঞাটা এখানে লিখে নিয়েছি। কোন বস্তুর উপর প্রয়োগকৃত একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, তখন সেই বলটাকে বলা হয় সাম্য বল। কোন বস্তুর উপর বাহির থেকে প্রয়োগকৃত একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, সেই বলকে সাম্য বল বলে। একটু আমরা চিত্রের মাধ্যমে যদি দেখি, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে আমি যদি এই দিক থেকে কিছু বল প্রয়োগ করি এবং এই দিক থেকে কিছু বল প্রয়োগ করি, যেমন এখান থেকে আমি টোটাল দুইটা মিলে 5 নিউটন বল প্রয়োগ করলাম, এখান থেকে হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করতেছি। তাহলে এই বস্তুটাকে আমি এই পাশ থেকে 5 নিউটন টোটাল হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করতেছি এই দিকটাতে। একইভাবে এই দিকটা থেকে আমি হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করতেছি। দেখো, একটা বস্তু মাঝখানে আছে, তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার এক বন্ধু তোমাকে এক পাশ থেকে 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, আরেক বন্ধু এই পাশ থেকে 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছে। তাহলে এ যেই বলে ধাক্কা দিচ্ছে, এও এই পাশ থেকে একই বলে ধাক্কা দিচ্ছে। তাহলে তুমি কি স্থান পরিবর্তন করবা? কেন করবা না? স্থান পরিবর্তন করবে না তুমি, কেন করবে না? কারণ আমরা এই দিকটা যদি ধনাত্মক হয়, তাহলে এই দিকটা হচ্ছে ঋণাত্মক। দুইটা বলে লব্ধি বলতে দুইটা বলকে যদি যোগ করি, তাহলে এই ধনাত্মক 10 নিউটন বল, ঋণাত্মক 10 নিউটন বল, শেষ, লব্ধিটা শূন্য। তোমার বন্ধু এই পাশ থেকে তোমাকে 20 নিউটন বল প্রয়োগ করতেছে, এই পাশ থেকে আরেকজন 20 নিউটন বল প্রয়োগ করতেছে, লব্ধি শূন্য, কারো বল বেশি নাই, সমান সমান বল। তাহলে তুমি কোনো দিকে মুভ অন করতে পারতেছো না। এই বলটাকে বলা হয় সাম্য বল। এবার সাম্য বল বুঝে যদি যাই, তাহলে আমরা অসাম্য বলটা সহজে বুঝবো। জাস্ট একটু চেঞ্জ হবে। কোনো বস্তুর উপর প্রয়োগকৃত একাধিক লব্ধি বলের মান যদি শূন্য না হয় তাকে বলা হয় অসাম্য বল। জিনিসটা যদি আমরা একটু এখানে ব্যাখ্যা করি, যে তোমাকে একজন বন্ধু এই পাশ থেকে 5 নিউটন বল প্রয়োগ করতেছে, আরেকজন হচ্ছে এই পাশ থেকে 10 নিউটন বল প্রয়োগ করতেছে। তাহলে যে 10 নিউটন বল প্রয়োগ করতেছে 5 নিউটন থেকে অবশ্যই বেশি, তার 5 নিউটন
কে এখানে 10 নিউটন ক্রিয়া করে পরবর্তী লব্ধিটা যদি তুমি করো, একটা বল এই পাশ থেকে তোমাকে প্রয়োগ করতেছে 5 নিউটন আর এই পাশটাকে থেকে তোমাকে প্রয়োগ করতেছে 10 নিউটন, তাহলে সেই ক্ষেত্রে এই বলটা যদি হয় প্লাস, এই বলটা যদি হয় মাইনাস, তাহলে লব্ধিটা কত হবে? প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে এই পাশে 5 নিউটন বল বেশি থাকবে, তাহলে লব্ধিটা শূন্য হইল না, কারণ বল এক পাশ থেকে বেশি প্রয়োগ করতেছে। সেই ক্ষেত্রে এই বলটাকে বলা হয় অসাম্য বল। কোনো বস্তুর উপর একাধিক প্রয়োগকৃত বলের লব্ধি যদি শূন্য না হয় সেই বলকে বলা হয় অসাম্য বল। তাহলে সাম্য বল অসাম্য বল আশা করি আমরা বুঝে গিয়েছি। সাম্য বল অসাম্য বল যদি বুঝে যাই, তারপরে আমরা তাহলে চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিকের মধ্যে যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে নিউটনের 3টা সূত্রকে আমি একসাথে একটা টপিকের সাথে নিয়ে এসেছি। এখানে নিউটনের এক একটা সূত্র তোমাদের বইয়ের এক একটা জায়গায় আলোচনা করা আছে। আমি 3টা সূত্রকে একসাথে আলোচনা করলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য 3টা সূত্রকে আমরা হচ্ছে একসাথে আলোচনা করব। আমরা একটা একটা সূত্র করে সংজ্ঞা করে যদি দেখি, 1 নাম্বার সূত্র, হ্যাঁ, নিউটনের প্রথম সূত্রটা আমরা লিখে নিয়েছি। নিউটন সাহেব আমাদেরকে 3টা সূত্র দিয়েছেন। 1 নাম্বার সূত্র হচ্ছে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুর উপরে স্থির বস্তু সারা জীবন স্থির এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। আমি একটা বস্তুর উপরে যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি, কোনো বল হতে পারবে না সেটা, তাহলে একটা স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং একটা গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। যেমন ধরো এই একটা বস্তু, এটাকে আমি এখানে রেখে দিলাম, এই বস্তুটা স্থির আছে। এখন আমি বাহির থেকে যদি কোনো প্রকার বল প্রয়োগ না করি, এবং এটা হতে পারে বাতাসের বল বা যে কোনো বল, আমি এখান থেকে প্রয়োগ করব না, এটা কোনোভাবে যদি সম্ভব হয়, তাহলে এই বস্তুটা সারা জীবন স্থির থাকবে। হ্যাঁ, যে আমরা এটা সাধারণত দেখে থাকি, একটা বস্তুকে আমরা যেখানে রেখে দেই ওই বস্তুটা ওখানেই থাকে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত এটাকে বল প্রয়োগ না করি ততক্ষণ পর্যন্ত বস্তুটা হচ্ছে স্থান পরিবর্তন করে না। সেই ক্ষেত্রে প্রথম কথাটা ঠিক আছে যে বাহির থেকে কোনো বল প্রয়োগ যদি না করি তাহলে একটা স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে। কিন্তু আরেকটা কথা তিনি বলেছেন যে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে, অর্থাৎ বাহির থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। যেমন তুমি যদি একটা ফুটবলকে গতিশীল করে ছেড়ে দাও, তাহলে এই ফুটবলটা সারা জীবন চলতে থাকবে, এটা তিনি বলেছেন। কিন্তু এটা আমাদের নিয়ে একটু ঝামেলা। আমরা যখন একটা ফুটবলকে গতিশীল করে ছেড়ে দেই, একটু পরে সে থেমে যায়। কারণ কি? নিউটন তো বলেছে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে সেটা থামবে না। তাহলে আমি যদি এটাকে হাত দিয়ে স্পর্শ না করি তারপরেও কেন এটা থেমে যায়? এর কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে বাতাস আছে, বাতাসের একটা বাধাদানকারী বল আছে যেটা আমরা ঘর্ষণ বলে শিখবো, এবং বস্তুটা যে ভূমির উপর দিয়ে চলতেছে সেই ভূমির ক্ষেত্রফলের সাথে বা সেই ভূমির তলের সাথে বস্তুর যে তল, সেখানে একটা ঘর্ষণ বল উৎপন্ন হয় বা বাধাদানকারী বল উৎপন্ন হয়, যার ফলে বস্তুটা একসময় থেমে যায়। কিন্তু এটা যদি কোনোভাবে সম্ভব হতো যে একটা বস্তুকে তুমি গতিশীল করে ছেড়ে দিয়েছো, এখানে কোনো প্রকার বাধা কাজ করবে না, সেই ক্ষেত্রে বস্তুটা সারা জীবন গতিশীল থাকবে। আমরা যদি আমাদের ঘরের মেজের কথা চিন্তা করি, মেঝেতে আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারি, সেখানে পড়ে যায় না। কিন্তু যদি এখানে মানে ঘর্ষণ কমানো যায় এমন কিছু পদার্থ মেঝেতে আমরা ঢেলে দিই, যেমন তেল যদি আমরা ঢেলে দিই, তাহলে আমরা সেখানে সহজেই পড়ে যাই, কারণ এখানে ঘর্ষণ কম। অর্থাৎ বোঝা গেল কোনো একটা বস্তু গতিশীল যখন থাকে তখন সেখানে বাহির থেকে বাতাসের বাধা হোক বা ঘর্ষণ হোক, সেটা যদি ক্রিয়া করে তখন বস্তুটা গতিশীল ছিল, গতিশীল থাকবে না, গতিশীল থাকতে চাইবে না। কিন্তু এটা যদি কোনোভাবে সম্ভব হইতো তাহলে বস্তুটা সারা জীবন গতিশীল থাকতো। এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি,
এটা তোমাদের খ নাম্বার কোয়েশ্চেনে এসে থাকে যে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা কিভাবে ব্যাখ্যা করা যায়। জড়তা সূত্রে আমরা কি বলেছিলাম, জড়তায় আমরা কি বলেছিলাম যে একটা বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। আর নিউটন কি বলেছে এখানে, যে একটা বস্তু যেই অবস্থায় আছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সেই অবস্থায় থাকবে। একটা বস্তু স্থির আছে, বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুটা স্থির থাকবে। হ্যাঁ, এবং একটা বস্তু গতিশীল আছে, বাহির থেকে কোনো প্রকার বল না করলে প্রয়োগ না করলে সেটা গতিশীলই থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তাটা ব্যাখ্যা করা যায়। এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে যদি একটু কথা বলি, আগে একটু আমরা সংজ্ঞাটা লিখে নেই। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্রটা বুঝতে হলে আগে আমাকে বুঝতে হবে ভরবেগটাকে আমাকে বুঝতে হবে। ভরবেগটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, ভরবেগ কি, ভরবেগ জিনিসটা কি। ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের যে গুণফল তাকে বলা হয় ভরবেগ। যেমন একটা বস্তুর, আমরা সংজ্ঞাটা, কোনো বস্তুর ভর এবং বেগের যে গুণফল সেটাকে বলা হয় ভরবেগ। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই একটা বস্তু নিল, ভর এবং বেগের যে গুণফল সেটাকে বলা হয় ভরবেগ। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই একটা বস্তু, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই একটা বস্তু নিলাম, এই বস্তুটার অবশ্যই একটা ভর থাকবে এম কেজি, এবং এই বস্তুটা যদি চলমান অবস্থায় থাকে তাহলে চলতি অবস্থায় একটা তার বেগ থাকবে নিশ্চয়ই, সেটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। এই ভর এবং বেগের যে গুণফল সেটাকে একসাথে বলা হয় ভরবেগ, এটাকে প্রকাশ করা হয় পি দ্বারা। হ্যাঁ, ভরবেগ। এখন কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলটাকে ভরবেগ বলা হয়। ব্যাস, তোমার কতটুকুন ভর আছে এবং তোমার বেগ কত, তুমি একটা জায়গায় যাচ্ছ, তোমার বেগ কত, এই ভর এবং বেগের যে গুণফল এটাকে বলবো ভরবেগ। ভরবেগের এককটা যদি আমরা দেখি, ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে ভরবেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা ভরবেগটা নিয়ে এখান থেকে আলোচনা করে ফেলেছি, পরবর্তীতে আমরা ভরবেগের সংরক্ষণশীলতাটা শিখব। তার আগে আমরা নিউটনের সূত্রগুলো একটু শিখে আসি। নিউটনের দ্বিতীয় সূত্রটা যদি আমরা একটু সংজ্ঞায় সংজ্ঞাটা লিখে নিয়েছি। কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি সেটা আমরা এখানে দেখব। কোন বস্তু সংজ্ঞাটা যদি এক নজরে একটু বলি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেই দিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটা সেই দিকে ঘটবে। বলটাকে তুমি যেদিকে দিবা ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটবে। আমরা একটু দেখি ভরবেগের পরিবর্তনটা কি, ভরবেগের পরিবর্তন এবং ভরবেগের পরিবর্তনের হার এই জিনিসটা কি আমরা একটু দেখে আসবো। তারপরে আমরা দেখবো এটা কিভাবে প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। ধরো এখানে আমি যদি একটা বস্তু চিন্তা করি, সেই বস্তুটা এই অবস্থায় আছে, এটার আদি একটা ভর আছে এবং আদি একটা বেগ আছে, এটাকে বলবো আদি ভরবেগ। এখন এই বস্তুটাকে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে এই বস্তুটা স্থান পরিবর্তন করে এখানে আসবে, মানে স্থানটা পরিবর্তন করবে। সেই ক্ষেত্রে তার শেষ ভরের তো কোনো চেঞ্জ হবে না, কোনো বস্তুর ভরের চেঞ্জ হয় না, তার ভিতরে যতটুকুন পদার্থ আছে সেটার কখনো চেঞ্জ হয় না, ভর ধ্রুবক থাকে। সেই ক্ষেত্রে ভরটা চেঞ্জ হবে না। আর ভি যদি, মানে বেগটা, শেষ বেগটা হবে ভি। তাহলে তোমার ছিল আদি ভরবেগ এম ইউ, এটাকে পরিবর্তন করলা শেষ ভরবেগের এম ভিতে পরিবর্তন করলা, আর প্রয়োগ করলা হচ্ছে বাহির থেকে বল। হ্যাঁ, তাহলে এই ভরবেগটাকে চেঞ্জ করে এম ভি বানাইতে অবশ্যই তোমাকে টি পরিমাণে একটা টাইম দেওয়া লাগছে, একটা সময় তো অবশ্যই লাগবে। তাহলে আমরা পরিবর্তন, এখানে ভরবেগের পরিবর্তনটা কি, আমরা যদি সংজ্ঞাটা একটু মুছে দেই, তাহলে ভরবেগের পরিবর্তনটা কি, এখানে যদি ভরবেগটা থাকে, ধরে নিলাম ভর ছিল 2 কেজি, বেগ হচ্ছে 5, তাহলে 10 কেজি মিটার পার সেকেন্ড। এই জায়গাটাতে যদি ভর 2 কেজি, বেগ যদি হয় 10, তাহলে 20 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভরবেগটাকে আগে ছিল 10 কেজি মিটার পার সেকেন্ড, এখন তুমি বাইরে থেকে বল প্রয়োগ করেছো, সেটা পরিবর্তন হয়ে 20 কেজি মিটার পার সেকেন্ড হলো। তাহলে পরিবর্তনটা কত হইলো, এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা কত হইলো, এম ভি মাইনাস এম ইউ। এবার পরিবর্তনের হার কি, তুমি এই ভরবেগটা পরিবর্তন ঘটাতে অবশ্যই তোমাকে একটা টাইম দেওয়া লাগছে, সেই টাইম দ্বারা যদি তুমি ভরবেগের পরিবর্তনটাকে ভাগ করে দাও তাহলে পাবা ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের
হারটা কত হবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। নিউটন বলেছেন এই ভরবেগের পরিবর্তনের হারটা তুমি যে বল প্রয়োগ করে ভরবেগটা পরিবর্তন ঘটিয়েছো, অর্থাৎ একটা বস্তুকে এম ইউ থেকে এম ভিতে নিয়ে গিয়েছো, বাইরে থেকে তুমি যে বলটা প্রয়োগ করেছো সেই বলের সমানুপাতিক। সমানুপাতিক বলতে কি বুঝি, যে তুমি যত বেশি পরিমাণ বল দিবা ভরবেগটা তত বেশি ঘটবে। কারণ তুমি এখানে একটা বস্তুকে যদি আস্তে বল দাও তাহলে বেগটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ ভরবেগটা আস্তে আস্তে বাড়বে বা আস্তে আস্তে পরিবর্তন হবে। তুমি যদি বেশি পরিমাণে বল দাও তাহলে ভরবেগটা বেশি পরিমাণে বাড়বে, কারণ বেগ যদি বেড়ে যায় গুণফলটা বেড়ে যাবে। তিনি এটাই বলেছেন যে তুমি বল যত বেশি ক্রিয়া করবা বা বল যত বেশি দিবা ভরবেগের পরিবর্তনটা তত বেশি হবে। এটা সমানুপাতিক হারে বাড়বে। সমানুপাতিক মানে হচ্ছে একটা যদি বাড়াই আরেকটা বেড়ে যাবে। আমি বল যদি বাড়াই ভরবেগের পরিবর্তনটা বেড়ে যাবে। তিনি এটাই বলেছেন যে ভরবেগের পরিবর্তনের হারটা এর উপর যে প্রযুক্ত বল সেইটার সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। হ্যাঁ, এখান থেকে আমাদের প্রমাণ করতে হয় এফ ইজ ইকুয়ালস টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো এফ ইজ ইকুয়ালস টু এম এ। কীভাবে, এটা একটু যদি দেখি, সমানুপাতিক ধ্রুবকটা যদি উঠাই দেই তাহলে এখানে সমানুপাতিক একটা ধ্রুবক চলে আসবে। সেটা মানটা হয় 1, এই জন্য এখানে লেখা হয় না। তাহলে আসবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, বা এফ ইজ ইকুয়ালস টু এমটা কমন নিলে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর আমরা বি মাইনাস ইউ বেগের পরিবর্তনের হার ত্বরণ, তাহলে এম এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। সেই জায়গা থেকে এম ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা লিখতে পারি এম এ। এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইজ ইকুয়ালস টু মা, এফ ইজ ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, এফ ইজ ইকুয়ালস টু এম। এই বলটা তোমাকে বুঝে নিতে হবে, এই বলের সূত্র। এখন এটার যদি এককটা আমরা দেখি, এখান থেকে আমরা কি একক লিখতে পারি, ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ক্ষেত্রে এইটাও বলের একক হবে। আর বলের এককটা মেইনলি নিউটন, কারণ নিউটন সাহেব বল নিয়ে আবিষ্কার করেছেন বা বল নিয়ে কথাবার্তা বলেছেন। তাহলে বলের একক দুইটা, একটা হচ্ছে নিউটন আর একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এমসিকিউতে কোনোভাবেই ভুল করা যাবে না। বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং নিউটন। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এক্সট্রা একটু কথা যদি বলি বল নিয়ে, সেই ক্ষেত্রে তোমরা সিকিউ সলভ করতে আশা করি ঝামেলায় পড়বে না। এখানে আমরা যে বলটার কথা বলেছি এই বলটা আসলে কি বল? এই বলটা হচ্ছে একটা বস্তুকে তুমি যে বল দিচ্ছ এবং যেই বলে সে হচ্ছে কাজ করতেছে, হ্যাঁ, কার্যকর বল। এই বলটা হচ্ছে আলটিমেটলি কার্যকর বল। কেন এই কথাটা বললাম একটু যদি দেখি আমরা, ধরো একটা বস্তু এখানে আছে, তুমি এই বস্তুটাকে যে বলটা প্রয়োগ করেছো বাহির থেকে সেটা হচ্ছে এফ, ধরে নিলাম এফ। এটা হচ্ছে প্রযুক্ত বল। একটা বস্তুকে তুমি বল দিয়েছো, ধরে নিলাম এটা 20 নিউটন। 20 নিউটন বল দিয়ে তুমি এই বস্তুটার অবস্থান পরিবর্তন করতে চাচ্ছ। সেই ক্ষেত্রে এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, বাধাদানকারী বল। আমরা ঘর্ষণ বল নিয়ে সামনে আলোচনা করব, ঘর্ষণ বলটা কি এখানে একটু আলোচনা করি। সেই ঘর্ষণ বলটাকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়, ধরে নিলাম এটা 5 নিউটন। তাহলে তুমি 20 নিউটন প্রযুক্ত বল দিচ্ছ, সেটা বাধা পাচ্ছে 5 নিউটন বলে। তাহলে অবশ্যই সামনের দিকে যাবে কত নিউটন বলে, 15 নিউটন বলে, কারণ 5 নিউটন বল তো এখানে বাধা পাচ্ছে। তাহলে এক্স্যাক্টলি তুমি দিচ্ছ 20 নিউটন বল প্রযুক্ত বল, ঘর্ষণ বল হচ্ছে এখানে 2 নিউটন 5 নিউটন। সেই ক্ষেত্রে বস্তুটা সামনের দিকে যাবে 15 নিউটন বলে। এই যে 15 নিউটন বলে সামনের দিকে যাবে, এই বলটাই হচ্ছে কার্যকর বল, যেটা আমরা একটু আগে শিখে এসেছি এফ ইজ ইকুয়ালস টু এম এ। এটাই হচ্ছে আমাদের কার্যকর বল নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে একটু যদি আমরা এখানে দেখি, দেখো প্রযুক্ত বলটা হচ্ছে তোমার বেশি, আর ঘর্ষণ বলটা এবং কার্যকর বল দুইটা। প্রযুক্ত বলটা হচ্ছে 20 নিউটন, ঘর্ষণ বলটা হচ্ছে 5 নিউটন। আর যেটা এক্স্যাক্টলি কাজ করতেছে, কারণ 5 নিউটন তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে বস্তুটা অবশ্যই সামনের দিকে যাবে 15 নিউটন বলে। সেই ক্ষেত্রে দেখো তো, যেটা প্রযুক্ত বল আর যেটা ঘর্ষণ বল কার্যকর বল এক্স্যাক্টলি গুণ যোগ করলে কত হয় 20 নিউটন, কারণ এখান থেকে তো 20 নিউটন থেকে তো 5 নিউটন বিয়োগ হয়ে গিয়েছিল। তাহলে যেটা এক্স্যাক্টলি কার্যকর বল এবং ঘর্ষণ বল দুইটাকে যোগ করলে প্রযুক্ত বলটা আমি পাই। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু এফ কে যোগ এম এ। এই সূত্রটা অবশ্যই লেখা যায়। তোমার সিকিউ করার ক্ষেত্রে তুমি প্রতিটা রদে এই সূত্রের ব্যবহারটা দেখতে পাবা।
যে প্রযুক্ত বল সমান সমান ঘর্ষণ বল কার্যকর বল। একটা বস্তুর উপরে এত নিউটন বল প্রয়োগ করা হলো, সেটা এত নিউটন ঘর্ষণ বল পেলো, ত্বরণ কত বের করতে বলবে, ভর দিয়ে দিবে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এখান থেকে ত্বরণ বের করে নিবা। অথবা তোমাকে কার্যকর বল দিল, ঘর্ষণ বল দিল, প্রযুক্ত বল কত, দুইটাকে যোগ করে দিবা। সিকিউতে আশা করি এই সূত্রের ম্যাথে কোনো স্টুডেন্টের আর ঝামেলা হবে না। ওকে, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে কথা বললাম। এবার আমরা চলে যাব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা নিউটন সাহেব তার তৃতীয় সূত্রে বলেছেন। তুমি একটা ক্রিয়া যদি কোথাও করো, সেই বস্তুটা তোমাকে একটা প্রতিক্রিয়া দিবে, এবং এটা হবে তুমি যেই ক্রিয়া দিয়েছো সেই ক্রিয়ার সমান কিন্তু বিপরীতমুখী। জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে বোঝার আগে যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, একটা বল, একটা টেনিস বলকে যদি তুমি তোমার বাসার দেওয়ালে ছুঁড়ে মারো, তাহলে সেই বলটা দেওয়ালে বাধা পেয়ে তোমার কাছে চলে আসবে। তুমি বলটাকে ছুঁড়ে মেরেছো তুমি দেওয়ালের দিকে, বলটা চলে আসতেছে তোমার দিকে, তাহলে দেওয়ালে দিকে যাচ্ছে ভালো কথা, কিন্তু সেখান থেকে কেন ফিরে আসতেছে? কারণ দেওয়াল বলটাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এবং তিনি বলেছেন এই প্রতিক্রিয়া যে বলটা দেওয়াল দিচ্ছে তোমাকে, সেই বলটা প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে প্রযুক্ত বলের সমান হবে। সমান কেন হবে? তুমি একটু চিন্তা করো তো, একটা বলকে যদি তুমি আস্তে নিক্ষেপ করো, তাহলে বলটা দেওয়াল থেকে অবশ্যই তোমার কাছে আস্তে চলে আসবে। আবার যদি তুমি এই বলটাকে একটু বেগ বাড়াই দিয়ে একটু জোরে নিক্ষেপ করো, তাহলে বলটা অবশ্যই তোমার কাছে জোরে চলে আসবে। হ্যাঁ, তুমি যদি আরো জোরে নিক্ষেপ করো, তাহলে সেটা আরো জোরে তোমার কাছে চলে আসবে। তার মানে তুমি যত ক্রিয়া দিচ্ছ, সে তত বেশি প্রতিক্রিয়া দিচ্ছে। এই প্রতিক্রিয়াটা হচ্ছে সমান এবং বিপরীতমুখী। বিপরীতমুখী কেন? তুমি তোমার সামনে দেওয়ালের দিকে মারতেছো আর দেওয়াল মারতেছে তোমার দিকে, দুইটা দিক সম্পূর্ণ বিপরীত। তাহলে যে ক্রিয়া দিচ্ছ সেটা বিপরীতমুখী কাজ করবে এবং হচ্ছে সমান। এই কথাটাই তিনি বলেছেন যে যে বলটা তুমি দিচ্ছ সেটা যদি হয় F1, তাহলে যেটা ক্রিয়া দিচ্ছে তোমাকে সেটা হবে অবশ্যই F2। হ্যাঁ, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্রের ব্যবহারের শেষ নাই। আমরা যদি সংক্ষেপে একটু ব্যবহার দেখি, আমরা যখন হাঁটাচলা করি তখন অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল যদি কাজ না করতো, তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে ভূমিতে হাঁটতে পারতাম না। কেন? কারণ আমি যেই ক্রিয়া দিয়ে ভূমিতে পাড়া দিচ্ছি, সেই পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছি, বিধায় আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারতেছি। আমরা কাদামাটিতে যখন হাঁটতে যাই, তখন আমরা মাটির নিচে দেবে যাই, কারণ হচ্ছে কাদামাটিতে আন্তঃআণবিক শক্তি কম থাকে, ফলে সে প্রতিক্রিয়া দিতে পারে না। প্রতিক্রিয়া দিতে না পারার কারণে আমরা হচ্ছে মাটির ভিতরে বা আমাদের পা চলে যায়, ফলে আমরা স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি না। তাহলে আশা করি নিউটনের তিনটা সূত্র নিয়ে আমাদের আরো কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পরবর্তী টপিক, যেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ নিয়ে তো আমরা আলোচনা করে ফেলেছি, নিউটনের তিনটা সূত্র নিয়েই আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমরা শিখবো ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতাটা আমরা শিখবো। আমরা ভরবেগ শিখে ফেলেছি। ভরবেগ ছিল কোনো বস্তুর ভর এবং বেগের যে গুণফল, সেই দুইটাকে একসাথে বলা হয় ভরবেগ। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবার এই ভরবেগের একটা সংরক্ষণশীলতা নীতি আছে। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি তোমাকে যদি একটু বলি, কোনো সংঘর্ষ তো আমরা বুঝি, সংঘর্ষ মানে হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তুর সাথে ধাক্কা লাগবে, সংঘর্ষ তৈরি হবে। এই সংঘর্ষ হওয়ার আগে বস্তুর ভরবেগ থাকবে, সংঘর্ষ হওয়ার পরেও দুইটা বস্তুর অবশ্যই ভরবেগ থাকবে। এই সংরক্ষণশীলতা সূত্রে বলা হয়েছে যে দুইটা বস্তুর সংঘর্ষের আগে এবং দুইটা বস্তুর সংঘর্ষের পরে ভরবেগ একই থাকবে বা ভরবেগের সমষ্টি একই থাকবে। এইটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা কাকে বলে? কোনো বস্তুর সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি একই থাকে, যদি একই থাকে তখন তাকে বলা হয় সংরক্ষণশীলতা। আমরা যদি একটু সংজ্ঞাটা লিখে নেই, কোনো বস্তুর সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ একই থাকবে, এটাই হচ্ছে সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ আগের ভরবেগ পরের ভরবেগ সেম থাকবে। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এই হচ্ছে একটা বস্তু, আচ্ছা এই একটা বস্তু, এখানে আমরা আরেকটা বস্তু ধরে নিলাম। এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর হচ্ছে m2। হ্যাঁ, এই বস্তুটার আদি যে বেগ সেটা হচ্ছে u1,
এই বস্তুটার আদি বেগটা আমরা u2। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ, দুইটা বস্তু এখনো সংঘর্ষ ঘটেনি, সংঘর্ষের আগের যে ভরবেগ সেটা হচ্ছে m1 u1 m2 v2। এবার দুইটা বস্তু যদি সংঘর্ষ হয় তাহলে কি ঘটনা ঘটবে, দুইটা বস্তু এখানে আসবে, সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে এর ভর চেঞ্জ হবে না, এর ভরও চেঞ্জ হবে না, কিন্তু এর বেগ হবে v1, বেগ হবে v2। তাহলে সংঘর্ষের আগে এক রকমের ভরবেগ ছিল এবং সংঘর্ষের পরে আরেক ধরনের ভরবেগ হয়ে গেল। সেক্ষেত্রে এই আগের আর পরের ভরবেগের সমষ্টি, আগের ভরবেগ কত, m1 u1 যোগ m2 u2, এটা হচ্ছে সংঘর্ষের আগে, এবং সংঘর্ষের পরেরটা কত হবে, m1 v1 যোগ m2 v2। এই যে আগের ভরবেগ m1 u1 m2 u2, এই দুইটার সমষ্টি সংঘর্ষের পরে কি হলো, m1 v1 যোগ m2 v2। এই আগের এবং পরের ভরবেগের সমষ্টিটা সমান থাকবে, যদি সমান থাকে তখন এই ভরবেগের সংরক্ষণশীলতা মানবে একটা বস্তু, হ্যাঁ, যদি সমান থাকে তাহলে সংরক্ষণশীলতা মানবে। এখন এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, এখানে বস্তু, এই বস্তুটা যদি এই দিকটাতে যায় আর এই বস্তুটা যদি তার বিপরীত দিকে আসে, তাহলে আমরা জানি বিপরীত দিক মানে হচ্ছে ঋণাত্মক চিহ্ন প্রকাশ করতে হবে। তাহলে একটা বস্তুকে যদি তুমি ধনাত্মক বেগ ধরে নাও, তাহলে দ্বিতীয় বস্তুর যে বেগ সেটাকে তুমি ধরে নিতে হবে ঋণাত্মক বেগ। আর এই m1 v1 কখন হবে, দুইটা বস্তু যখন সংঘর্ষ হলো, ধাক্কা লাগলো, তখন দুইটা বস্তু যখন আলাদা আলাদা বেগে ভিন্ন দিকে চলে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের দুইটা বস্তুর আলাদা বেগ থাকবে v1 v2। যেমন তুমি আর তোমার বন্ধু একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তার দুইজনের ভরবেগ ছিল সংঘর্ষের আগে, এখন দুইজনে এসে ধাক্কা লাগছে, লাগিয়ে আবার দুইজন অন্যদিকে, মানে দুইজন দুই দিকে চলে গিয়েছো, সেই ক্ষেত্রে দুইজনের শেষ বেগ থাকবে, দুইজনেরই আলাদা আলাদা বেগ। তখন আমরা হচ্ছে এই সূত্র ব্যবহার করে ভরবেগের সংরক্ষণশীলতাটা বের করে নেব। আর যদি দুইটা বস্তু বিপরীত দিক থেকে, অর্থাৎ একজন এই দিক থেকে আরেকজন এই দিক থেকে আসে, তখন আদি বেগ একটার যদি প্লাস হয় আরেকটার মাইনাস ধরে নিতে হবে। কিন্তু যদি ঘটনাটা এমন ঘটতো যে দুইটা বস্তুই হচ্ছে একদিক থেকে যাচ্ছে, যেমন আমরা যদি সংজ্ঞাটা একটু মুছে দেই, যেমন এই হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তু, এই দুইটা বস্তুই একদিকে যাচ্ছে, এটার বেগ বেশি, এটার বেগটা হচ্ছে কম, হ্যাঁ, এটার বেগটা হচ্ছে বেশি, এই বেগটা হচ্ছে কম। সেক্ষেত্রে u1টা যদি u2 এর বেশি হয়, তাহলে এই বস্তুটা পিছন থেকে গিয়ে অবশ্যই এটাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিবে মানে সংঘর্ষ হবে। তাহলে ভরবেগ, সংঘর্ষের আগে একটা ভরবেগ ছিল, সংঘর্ষের পরে একটা ভরবেগ। এখন দিক তো একই, দিক যদি একই হয় তখন সেক্ষেত্রে আমাদের দুইটা বেগই হচ্ছে প্লাস হবে, আদি বেগ। কিন্তু দিক যদি বিপরীত হয়, দুইটা যদি দুই দিক থেকে এসে সংঘর্ষ ঘটে, তখন সেক্ষেত্রে আমাকে মাইনাস ধরে নিতে হবে বা মাইনাস হবে। এই জিনিসটা তোমরা ম্যাথ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো মাথায়। এবার আসি আমরা পরবর্তী কেজে, যদি দুইটা বস্তু মানে ভিন্ন ভিন্ন বেগে চলে যায়, তখন তো আমরা বুঝলাম যে আসলে ভরবেগটা কেমন হবে। সেই ক্ষেত্রে দুইটা বস্তু যদি ভিন্ন বেগে না যায়, ধরো একটা বস্তু আরেকটা বস্তু সংঘর্ষ হলো, দুইটা বস্তু এখানে এসে সংঘর্ষ করে কোনো ভিন্ন বেগে, মানে একই বেগে হচ্ছে চলতে লাগলো, দেখো দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে দুইটা বস্তু যদি একসাথে চলে, যেমন তুমি তোমার বন্ধু দুই পাশ থেকে এসে সংঘর্ষ ঘটাইলা, ঘটায় দুইজন হচ্ছে এখন একসাথে একজনকে আরেকজন ধরে চলতেছে, সেক্ষেত্রে দুইজনের বেগ কি আদৌ আলাদা আলাদা থাকবে না একই থাকবে? একই থাকবে। একই থাকার অর্থে কি দুইজন মিলিত অবস্থায় চলতেছে একটা নির্দিষ্ট বেগে, সেক্ষেত্রে v1 আর v2 হবে না। আমরা একটু আগে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে কি দেখেছি, m1 u1 যোগ m2 u2 m1 v1 যোগ m2 v2। এখন এই ক্ষেত্রে আমার কি v1 আর v2 নিয়ে চিন্তা করতে হবে, দুইটার বেগ একই না, সেক্ষেত্রে আমার এইটা কি v1 আর v2 হবে, দুইটাই v হবে। সেই ক্ষেত্রে আমি যদি বেগ, কারণ মিলিত বেগে এখন চলতেছে দুইটা বস্তু, এখন এখান থেকে যদি আমি ভিটা কমন নিই তাহলে থাকে কি m1 যোগ m2। এখন m1 m2টা এই পাশে যদি পাঠিয়ে দেই তাহলে আমাদের সমীকরণটা এমন দাঁড়াবে m1 u1 যোগ m2 u2 m1 যোগ m2। তাহলে এইটা হচ্ছে মিলিত বেগের সমীকরণ, অর্থাৎ নির্দিষ্ট একটা বেগে যদি চলে, দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পরে যদি ভিন্ন বেগে না গিয়ে একটা নির্দিষ্ট বেগে তারা চলতে থাকে, তখন আমরা এই মিলিত বেগের সূত্রটা দিয়ে ম্যাথগুলো সলভ করব। সেক্ষেত্রে আমাকে আবারও বলি, মাথায় রাখতে হবে বস্তু দুইটা
একই দিক থেকে আসতেছে না ভিন্ন দিক থেকে আসতেছে, একই দিক থেকে গিয়ে সংঘর্ষ হইলো না বিপরীত দিক থেকে এসে সংঘর্ষ হইলো, সেক্ষেত্রে আমাকে আদিবেগটা প্লাস মাইনাস ধরে নিতে হবে। তাহলে আশা করি এই ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে যত ম্যাথ আছে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। তোমরা একটু যদি দেখো এখানে এই বস্তুটা ভর যদি 5 কেজি হয়, এটা যদি হয় 10 কেজি, এবং দুইটারই হচ্ছে বেগ দেওয়া থাকবে, তোমাকে বলবে সংঘর্ষ হওয়ার পরে একটার বেগ মিসিং থাকবে, যে দ্বিতীয় বস্তুর বেগ কত বের করো, প্রথম বস্তুর বেগ দিয়ে দিবে তোমাকে, অথবা বলবে যে দুটো বস্তু একই সাথে মিলিত হচ্ছে, মিলিত বেগটা বের করো। সেক্ষেত্রে একটু প্যাচ থাকবে, সেটা হচ্ছে বস্তু দুইটা একই দিক থেকে আসতেছে না বিপরীত দিক থেকে আসতেছে, সেই জিনিসটা তোমাকে বের করতে হবে। আরেকটা ম্যাথ এখান থেকে দিয়ে থাকে, সেটা যদি আমি একটু একটু তোমাদের মাঝে বলে দেই। এমন বলে যে দুইটা বস্তু, একটা বস্তু হচ্ছে চলতেছে, আরেকটা বস্তু তার 200 মিটার সামনে থেকে হচ্ছে চলতেছে, বা 100, আরেকটা বস্তু তার 100 মিটার সামনে থেকে হচ্ছে বস্তুটা চলতেছে। হ্যাঁ, তাহলে এই বস্তুটার একটা বেগ দিয়ে দিবে তোমাকে, এই বস্তুটার একটা বেগ দিয়ে দিবে, তোমাকে প্রশ্ন করবে বস্তু দুইটা কত সময় পরে সংঘর্ষ হবে, বস্তু দুইটা যে সময় সংঘর্ষ হবে সেই টাইমটা বের করো। সেক্ষেত্রে এই ক্ষেত্রে প্যাটার্নটা হবে, দুইটা বস্তু যেহেতু একই দিক থেকে চলতেছে, তার মানে দুইটা বস্তুর বেগ একই, আর দুইটা বস্তুর বেগের দিকটাও একই। সেক্ষেত্রে এই বস্তুটা তো চলতেছে, এই বস্তুটা এক্স পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করে, এখানে যদি আমি চিন্তা করি সে মানে এই জায়গাটাতে যদি সংঘর্ষ হয় টি সময় পরে, টাইম তো একটাই থাকবে, একটা সময় তো তারা সংঘর্ষ ঘটাবে, তাহলে এই বস্তুটা যদি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাকে অবশ্যই 100 প্লাস এক্স পরিমাণ হচ্ছে দূরত্ব অতিক্রম করে সেই সংঘর্ষটা ঘটাতে হবে। সেক্ষেত্রে এইটার দূরত্ব যদি হয় এস মানে এক্স, আর এটার দূরত্ব হবে 100 প্লাস এক্স। যদি দুইটা সমবেগ দেখে দেওয়া থাকে, তাহলে আমরা সূত্রটা কি লিখবো, আমরা সমবেগের সূত্র জানি এস ইকুয়ালস টু ভিটি। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে হবে 100 প্লাস এক্স ইকুয়ালস টু ভিটি, বা এক্স ইকুয়ালস টু ভিটি মাইনাস 100। আর এইটার ক্ষেত্রে কি হবে, এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এক্স ইকুয়ালস টু ভিটি। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়ালস টু ভিটি মাইনাস 100, এক্স ইকুয়ালস টু ভিটি। এবার এই 1 নং আর এই 2 নং সমীকরণ থেকে আমরা এক্স এর মানকে আউট করে দিয়ে এইটা সমান সমান এটা লিখতে পারবো। সেখান থেকে আমার বেগের মান দেওয়া থাকবে, বেগটাকে আমরা মান বসিয়ে তারপরে ক্যালকুলেশন করে আমরা টি এর মানটা বের করে নিতে পারবো। তখন আমরা বুঝতে পারবো দুইটা বস্তু কত সময় পরে সংঘর্ষে লিখতে হবে। এর বাইরে আশা করি ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে কোনো ম্যাথ আসবে না, আর যদি আসে তুমি তাহলে সেটা বুঝে যাবা যে আসলে কোন টাইপে তোমাকে ম্যাথটা দিয়েছে আর কোন টাইপে ম্যাথটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে আশা করি কোনো ম্যাথ তুমি আটকাবা না, আর এই বেসিকটা বুঝতে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না কোনো স্টুডেন্টের। এর পরবর্তী যে টপিক, এইটা যদি আমরা একটু আলোচনা করি, মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বলের সূত্র শেখার আগে আমাকে বুঝতে হবে মহাকর্ষ বলটা কি। মহাকর্ষ যে বলের সম্বন্ধে কথা বলেছেন নিউটন সাহেব, সেই মহাকর্ষ বলটা আসলে কি। মহাকর্ষ বলের সূত্রটা যদি আমরা একটু সংজ্ঞায় লিখি। আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা একটু লিখে নিয়েছি। মহাকর্ষ বলটা আমরা জানি এই মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করবে, এটা আমরা জানি, একটা বলের মাধ্যমে তারা হচ্ছে আকর্ষণ করবে। কিন্তু নিউটন এসে এখানে ব্যাখ্যাটা দিয়েছেন যে এই যে দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করলো, এখানে বিকর্ষণ নিয়ে কোনো কথা হবে না, যেটা আমরা স্থির তড়িতে কুলম্বের সূত্রে আকর্ষণ বিকর্ষণ দুইটা নিয়ে কথা বলে থাকি। কিন্তু নিউটন মহাকর্ষ সূত্রটা হচ্ছে শুধুমাত্র আকর্ষণ করবে। এই পৃথিবীতে যে কোনো ভরের বস্তু একে অপরকে শুধু আকর্ষণ করে। তিনি আকর্ষণ যে করবে, আকর্ষণের যে বলের মান, সেই বল সম্বন্ধে একটা ব্যাখ্যা দিয়েছেন যে বলটা আসলে কিরকম হবে। তিনি বলেছেন বলটা হবে এই আকর্ষণ, বস্তু দুইটার আকর্ষণ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ ভর, দুইটা বস্তুর ভর থাকবে, যেমন একটা বস্তু যদি হয় m1 ভরের বস্তু, আরেকটা বস্তুকে তুমি রেখে দিয়েছো m2 ভরের বস্তু, তাহলে তিনি বলেছেন এদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বলটা ভরের গুণফলের সমানুপাতিক হবে। যে দুইটা বস্তুর ভর যত তুমি বাড়াইতে থাকবা, এই আকর্ষণ বলটা বাড়তে থাকবে। দুইটা বস্তুর ভরকে তুমি যত বাড়াইতে থাকবা, আকর্ষণ বলটা তত বাড়তে থাকবে, অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক। এবং তিনি বলেছেন মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, অবশ্যই দুইটা বস্তুর মধ্যে একটা দূরত্ব থাকবে, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুইটা বস্তুকে তুমি যত কাছে রাখবা, দুইটা বস্তুর বল তত বেশি কাজ করবে, এবং দুইটা বস্তুকে তুমি যত দূরে সরাই ফেলবা, বলটা তত কম কাজ করবে। এবং সেইটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি যদি 2 মিটার কমাও, সেক্ষেত্রে বলটা 4 নিউটন কমে যাবে। তুমি যদি 2 মিটার
দূরত্ব বাড়াই ফেলো, তাহলে বলটা হচ্ছে 4 নিউটন কমে যাবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়াবে আর একটা কমে যাবে। দূরত্ব যদি তুমি কমে ফেলো তাহলে বলটা বেড়ে যাবে। আর ভরের গুণফলটা যদি তুমি বাড়াও বল বেড়ে যাবে, ভরের গুণফল যদি তুমি কমাও বল কমে যাবে। সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমে গেলে আরেকটা কমে যাবে। তাহলে নিউটন বলেছেন, এইটাই হচ্ছে মূলত নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা এখান থেকে যদি নিউটনের সূত্রটা আমরা একটু দেখি, নিউটনের মহাকর্ষ সূত্রটা যদি আমরা একটু দেখি, এই দুইটা সূত্র থেকে সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। সমানুপাতিক ধ্রুবকটা যদি উঠাই দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে জি ইকুয়ালস টু m1 m2 ডি স্কোয়ার। এখানে জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10^11। ওকে, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় ধ্রুবকের মান, এটা হচ্ছে জি। তাহলে আমরা দুইটা বস্তুর যদি ভর দেওয়া থাকে এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে যে বল কাজ করে সেই বলের মানটা আমরা বের করতে পারবো। অথবা আমাদের যে কোনো একটা মান যদি মিসিং থাকে আর বাকি সব মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র থেকে সেই মানটা ক্যালকুলেশন করে বের করতে পারবো ইনশাল্লাহ। আর জি নিয়ে যদি একটু কথাবার্তা বলি, এই মানটা হচ্ছে ফিক্সড এবং এই জিটাকে বা মহাকর্ষীয় ধ্রুবকটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। কেন, ব্যাখ্যা করে, এরকম টাইপের একটা কোশ্চেন আসে থাকে। মহাকর্ষীয় ধ্রুবকটা আসলে মাধ্যমের উপরে ডিপেন্ড করে না, এটাকে তুমি যেই জায়গাতে রাখো যেই অবস্থানে রাখো তা এটা মানের কোনো চেঞ্জ হবে না। যেটা আমরা মানে কুলম্ব স্যারের সূত্র দেখেছি যে সেখানে যে কুলম্বের যে ধ্রুবক আছে তো সেটা হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে। সেটা শূন্য মাধ্যমে কত কাজ করে 9 × 10⁹। কিন্তু এটাকে যদি তুমি মাধ্যম চেঞ্জ করো, বাতাস থেকে পানিতে নিয়ে যাও, পানি থেকে আরও অন্য মাধ্যমে নিয়ে যাও, তখন সেক্ষেত্রে ওইটা পরিবর্তন হবে। কিন্তু এই জি এর মানটা কোথাও চেঞ্জ হবে না। তুমি যেই মাধ্যমে রাখো না কেন, কঠিন তরল বায়বীয় যেই মাধ্যমে রাখো, এটা সর্বজনীন এই মানটাই হচ্ছে থাকবে। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক, এটা কোনো চেঞ্জ হবে না। এবার আমরা জি এর এককটা যদি একটু দেখি, মহাকর্ষীয় ধ্রুবকের একক এইটা এই পাশে গুণাকারে আছে। আচ্ছা, আমরা একটু এখান থেকে ক্যালকুলেশনটা করে নিই, জিটা রেখে দেবো। m1 m2 এই পাশে গুণাকার আছে, এই পাশে এসে ভাগ হবে f m1 m2 ডি স্কোয়ারটা এই পাশে আছে ভাগাকারে, এই পাশে এসে গুণ হবে ডি স্কোয়ার। তাহলে আমরা যদি একটু এককটা দেখি, নিউটন বলের একক, ডি এর একক হচ্ছে মিটার স্কোয়ার, ডি দূরত্বের একক মিটার, স্কোয়ারের কারণে স্কোয়ার। m1 m2 কেজি, দুইটা কেজি গুণ করলে কেজি স্কোয়ার, কেজি স্কোয়ারটা যদি উপরে চলে আসে তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। জি এর এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবকের একক কত বা একক কোনটা বের করতে বলে, সেক্ষেত্রে আমরা আশা করি এই জিনিসটা নিয়ে আর ঝামেলায় পড়বো না। সেক্ষেত্রে আমরা যদি একটু আগে বলের যে এককটা দেখে এসেছি এফ ইজ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে এককটা কি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইন্টু কেজি ইনভার্স 2। তাহলে একটা কেজি কাটাকাটি যাবে, থাকবে কেজি ইনভার্স, আর এখানে মিটার গুণ করলে মিটার স্কোয়ার আর হচ্ছে মিটার গুণ করলে মিটার কিউব এস ইনভার্স 2, আর কেজি একটা থেকে আরেকটা চলে গেলে কেজি ইনভার্স। এটাও হতে পারে, যদি কখনো এমসিকিউতে আসে সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারবা, সেই জন্য দেখাই দিলাম যে বলের একক আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে এখান থেকে এটা হতে পারে। হ্যাঁ, তাহলে আশা করব নিউটনের মহাকর্ষ সূত্রে আর কোনো স্টুডেন্টের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। মহাকর্ষের যে সূত্র, এই সূত্র বুঝতে আশা করি আমাদের আর কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা যেই টপিকটা শিখব ঘর্ষণ বল এবং ঘর্ষণ বলের প্রকারভেদ। ঘর্ষণ বল সংজ্ঞাটা যদি একটু দেখে নেই আমরা, বাধা দানকারী বলকে ঘর্ষণ বল বলা হয়। যেই বলটা গতির বিরুদ্ধে বাধা দেয় সেটাই হচ্ছে ঘর্ষণ বল। কেমন জিনিসটা,
আমরা যখন চলন্ত গাড়িতে থাকি তখন চলন্ত গাড়ি ব্রেক প্রয়োগ করে তারপরে দাঁড়াইতে হয়। সেই ক্ষেত্রে ব্রেকিং যে বলটা সেটা আলটিমেটলি ঘর্ষণ হিসেবে কাজ করে, গাড়ির চাকাকে দাঁড় করাতে সাহায্য করে। হ্যাঁ, এটা হচ্ছে ঘর্ষণ বল। কোনো বস্তুকে যখন মাটিতে গড়িয়ে ছেড়ে দেই তখন মাটি একটু পরে সে হচ্ছে বাধা পেয়ে থেমে যায়, অর্থাৎ বাধা যে পাইলো, যেই বলটা তাকে বাধা দিল সেই বলটাকে বলবো ঘর্ষণ বল। ঘর্ষণ বল সবসময় ঋণাত্মক হয়, কারণ এটা বাধা প্রদান করে। আমি যে দিকে বস্তুকে গতিতে নিতেছি সেই দিকের বিপরীতে হচ্ছে সে প্রয়োগ করতেছে, সেক্ষেত্রে ঘর্ষণ বলটা সবসময় অলওয়েজ মাইনাস। তাহলে ঘর্ষণ বলটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, যে বাধা দানকারী বলটাকে ঘর্ষণ বল বলা হয়। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে, ঘর্ষণ বল নিয়ে আমরা ঘর্ষণ বলের সুবিধা অসুবিধাটা আমরা এই জায়গাটাতে একটু আলোচনা করব। তার আগে আমরা ঘর্ষণ বলের একটু প্রকারভেদটা যদি শিখে নিই, যে ঘর্ষণ বল কত প্রকার। ঘর্ষণ বল এক্স্যাক্টলি 4 প্রকার। এক নম্বরে হচ্ছে হ্যাঁ, 4 ধরনের ঘর্ষণ বল আমরা একটু লিখে রেখেছি। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। প্রথম যেটা ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ হচ্ছে একটা বস্তু স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করে। যেমন একটা পাহাড় দাঁড়িয়ে আছে, তার ভিতরে স্থিতি ঘর্ষণ কাজ করতেছে, সে ঘর্ষণের মাধ্যমে দাঁড়িয়ে আছে। আমরা যখন মাটিতে দাঁড়িয়ে থাকি তখন আমাদের মধ্যে স্থির একটা ঘর্ষণ কাজ করে। ঘর্ষণ যদি কাজ না করতো তাহলে আমরা মাটির যে ভূমির সাথে পা দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। হ্যাঁ, বস্তু স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। যেমন এই মার্কারের যে মুখটা আছে, এটাকে যদি আমি লাগিয়ে দিই তাহলে এটা লেগে থাকে, কারণ এখানে স্থিতি ঘর্ষণ আছে। আমরা যে মুখে বা হচ্ছে হাতে পায়ে শীতকালীন যে গ্লিসারিন ব্যবহার করি বা কেউ কেউ লোশন ব্যবহার করে থাকি, হ্যাঁ, এই ঘর্ষণ যদি কাজ না করতো তাহলে এগুলো আমাদের শরীরের সাথে লেগে থাকতো না। হ্যাঁ, সেক্ষেত্রে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এরপরে যদি গতি ঘর্ষণটা বলি, গতিশীল অবস্থায় বস্তু যে ঘর্ষণ কাজ করে, যেমন একটা বস্তুকে আমি গড়িয়ে ছেড়ে দিলে সেটা একটু পরে থেমে যায়, কারণ সেখানে একটা ঘর্ষণ কাজ করে। এই ঘর্ষণটা হচ্ছে গতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ বুঝলাম। এরপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটা কি স্যার? যে ঘর্ষণ প্রবাহী পদার্থের ভিতরে কাজ করে। প্রবাহী পদার্থ হচ্ছে যেমন তরল পদার্থ, পানি উদাহরণস্বরূপ বলতে পারি। তারপর হচ্ছে বাতাস, প্রবাহী পদার্থ। এই প্রবাহী পদার্থের ভিতরে যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেমন প্রবাহী ঘর্ষণ আমাদের হচ্ছে প্যারাসুট দিয়ে যখন একজন বিমান থেকে বিমান আরোহী নামে, তখন সে এই প্রবাহী বা বাতাসে ঘর্ষণ ব্যবহার করে প্যারাসুটের মাধ্যমে ভূমিতে নামতে পারে। একটা বস্তুকে যখন আমি পানিতে ছেড়ে দেই গতি দিয়ে, তখন সেটা থেমে যায়, কারণ পানি তাকে একটা বাধাদানকারী বল প্রয়োগ করতেছে। সেই ক্ষেত্রে এইটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ, প্রবাহী পদার্থের ভিতরে যে ঘর্ষণ কাজ করে। এরপরে হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা হচ্ছে একটা বস্তু আবর্তনরত অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে। যেমন তুমি একটা ফুটবলকে যখন গড়িয়ে ছেড়ে দাও তখন ফুটবলটা গড়াইতে থাকে, অর্থাৎ আবর্তন অবস্থা থাকে, আর সেই ক্ষেত্রেও একটা সময় গিয়ে ফুটবলটা থেমে যায়। সেই ক্ষেত্রে এই ধরনের ঘর্ষণটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। একটা বস্তু আবর্তনরত অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে। আরো কয়েকটা ঘর্ষণ নিয়ে যদি একটু কথা বলি, পিছলানো ঘর্ষণ। আমরা পিছলানো অবস্থায় যে ঘর্ষণ মানে কাজ করে সেই টাইপের ঘর্ষণকে বলা হয় পিছলানো ঘর্ষণ। ওকে, ঘর্ষণ বল নিয়ে আশা করি বাদ বাকি হচ্ছে এই ঘর্ষণ বল থেকে এরকম টাইপের কিছু কোয়েশ্চেন এসে থাকে যে ঘর্ষণ বল আলটিমেটলি উপকারী কেন, অপকারী কেন, বা ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, ঘর্ষণ বলের সুবিধা কি অসুবিধা কি ব্যাখ্যা করো। ঘর্ষণ কিভাবে কমানো যায়, ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় ব্যাখ্যা করো। এই জিনিসগুলো আমরা মেন বইটা একটু পড়বো, তারপরে আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে আলোচনা করি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন। ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব কারণ ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমরা দেওয়ালে পেরেক ঠুকতে পারতাম না। ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমরা ভালোভাবে হাঁটতে পারতাম না, কারণ ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমরা পড়ে যেতাম। ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে
প্রবাহী পদার্থের ভিতর দিয়ে বিমান উঠতে পারতো না, কারণ সেখানে ঘর্ষণ বলের দ্বারাই হচ্ছে বিমানটাকে কন্ট্রোলিং করা হয়। ঘর্ষণ বল না থাকলে বিমান দুর্ঘটনা যখন হয় তখন মানুষ প্যারাসুট ব্যবহার করে নিচে নামতে পারতো না। হ্যাঁ, এরকম অসংখ্য উদাহরণ আছে ঘর্ষণ বলের। ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে এই মার্কারের নিফটাকে আমি হচ্ছে লাগাইতে পারতাম না। ঘর্ষণ বল, এগুলো সব হচ্ছে ঘর্ষণ বলের সুবিধা। ঘর্ষণ বলের যেমন সুবিধা আছে, অসংখ্য সুবিধা, তেমনই ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমাদের গাড়ির যে ব্রেকিং সিস্টেম সেটা আমরা করতে পারতাম না, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো, আমাদের গাড়ি চালানো সম্ভব হতো না। এগুলো হচ্ছে সুবিধা। আর যদি বলি অসুবিধা কি, অসুবিধা হচ্ছে ঘর্ষণ বল আছে বিধায় গাড়ির যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ হয়, প্রতিনিয়ত ইঞ্জিনটা ক্ষয় হয়। ঘর্ষণ বলের কারণে আমাদের হচ্ছে যে উন্নত যন্ত্রপাতিগুলো তৈরি করি সেগুলো একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে ঘর্ষণ বলের যেমন সুবিধা আছে, ঘর্ষণ বলে তেমনই অনেক অসুবিধা আছে। এরপরে যেটা বললাম, ঘর্ষণ বল একটা প্রয়োজনীয় উপদ্রব, কেন ব্যাখ্যা করো, সেইটাই আলটিমেটলি ঘর্ষণ বলের সুবিধা। হ্যাঁ, ঘর্ষণ বলের সুবিধা। আর ঘর্ষণ বল কিভাবে বাড়ানো যায়, ঘর্ষণ বল কিভাবে কমানো যায় সেগুলো ব্যাখ্যা করতে বলে। ঘর্ষণ বল কিভাবে কমানো যায়, যখন একটা মেঝেতে ঘর্ষণ করে সেক্ষেত্রে আমরা এখানে এমন কিছু পদার্থ যদি যোগ করি যে এখানে ঘর্ষণ, মানে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা মেঝেতে বা ফ্লোরে আমাদের টাইলসের উপরে যদি তেল ঢেলে দেই তাহলে সেটা, বা গ্রিজ ঢেলে দেই, তখন সেটা ঘর্ষণ কম প্রয়োগ করবে। আমাদের যে ইঞ্জিনগুলো তৈরি করা হয়, ইঞ্জিনের ভিতরে এক টাইপের পিছলা পদার্থ দেওয়া থাকে, হ্যাঁ, পিচ্ছিল পদার্থ দেওয়া থাকে, যেটা হচ্ছে ইঞ্জিনের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো যাতে ঘর্ষণ কম হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা দিয়ে ঘর্ষণটা কমানো হয়। এরপরে আমাদের যে একটা পৃষ্ঠের উপর দিয়ে আরেকটা বস্তু যখন চলে তখন যদি এখানে খাঁজগুলো কোনোভাবে কমানো যায় তাহলে বস্তুটা ঘর্ষণ কম হবে, সেক্ষেত্রে বস্তুটা ক্ষয় কম হবে। এগুলো হচ্ছে ঘর্ষণ বল কমানোর উপায়। সেম ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে ঘর্ষণ বলের অসুবিধাগুলো, মানে ঘর্ষণ বল কিভাবে বাড়ানো যায় সেটা ব্যাখ্যা করো। এই ঘর্ষণ বল যেই কাজগুলো করলে কমে যায়, বিপরীত কাজগুলো করলে তুমি হচ্ছে বেড়ে যাবে। গ্রিজ দিয়েছো, কমে গিয়েছে, গ্রিজ না দিলে সেটা হচ্ছে বেড়ে যাবে। তুমি মেঝেতে তেল দিয়েছো, ঘর্ষণ বল কমে গিয়েছে, না দিলে বেড়ে যাবে। তুমি খাঁজ কমিয়েছো, একটা তলের উপর দিয়ে যখন একটা পৃষ্ঠের উপর দিয়ে আরেকটা পৃষ্ঠে যখন চলাচল করে সেখানে যদি তুমি খাঁজ বাড়াও তাহলে হচ্ছে ঘর্ষণ বলটা হচ্ছে বেড়ে যাবে। হ্যাঁ, আগে কমিয়েছো, ঘর্ষণ বল কম ছিল, এখন বেড়ে যাবে। এই হচ্ছে ঘর্ষণ বল নিয়ে কথাবার্তা। তাহলে এই যে এই বল অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, প্রথমে আমাদের বল এবং জড়তা আশা করি বুঝতে অসুবিধা নাই। জড়তার প্রকার বুঝে গিয়েছি, বলের প্রকার, সাম্য বল, অসাম্য বল। প্রত্যেকটা টপিক আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য। এরপরেও যদি কোনো স্টুডেন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আশা করব এই ভিডিওটা তুমি যেই জায়গাটাতে অসুবিধা, যেই টপিকটাতে অসুবিধা হবে সেই টপিকটা তুমি আরেকবার দেখবা। এরপরে তুমি হচ্ছে মেন বইটা যদি একটু রিডিং দিতে পারো ভালোভাবে, মেন বইটা অবশ্যই তুমি রিডিং দিবা। যেমন এখানে বলের যে প্রকারের কথাগুলো বললাম, সেখানে কোন বলটা কত গুণ হবে সেই জিনিসগুলো আলোচনা করা লাগবে বলে আমার মনে হয় না, কারণ সেই জিনিসগুলো তুমি বই থেকেই পড়তে পারো। হ্যাঁ, ওই জিনিসগুলো এমসিকিউর জন্য একটু বই পড়তে হবে, অর্থাৎ বইটা কোনোভাবে স্কিপ করা যাবে না। তুমি এই ক্লাসটা যেহেতু করে ফেলেছো, এই ক্লাসের নোটটা তুমি খাতায় করে নিয়েছো, এবার তুমি টপিক ওয়াইজ মেন বইটা একটু রিডিং দাও, সিকিউতে যাও, ইনশাল্লাহ এই বল অধ্যায়ের সিকিউতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।